বাংলাদেশে অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে হুট করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পাশাপাশি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দল ছাড়াও অর্থনীতিবিদ ও ভোক্তারা সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া না হলেও অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন রাজস্ব আদায়ে ধস নামার প্রভাব ঠেকাতে এবং IMF এর কাছ থেকে অতিরিক্ত $1 বিলিয়ন পাওয়ার জন্যই সরকার কর আদায়ের এ সহজ পথ বেছে নিয়েছে। 2023 সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য 470 কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। এই ঋণের 3 কিস্তির টাকা ইতোমধ্যেই ছাড় করা হয়েছে এবং চতুর্থ কিস্তির টাকাও দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু এরই মধ্যে IMF এর কাছ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও $1 বিলিয়ন সহায়তা চাওয়ার খবর প্রকাশিত হয়েছে। বিশ্লেষকদের মতে IMF এর সাথে আলোচনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দর কষাকষিতে অদক্ষতার কারণেই উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ভ্যাট ট্যাক্স বাড়ানোর মতো পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে। IMF এর শর্ত অনুযায়ী সরকারকে কর GDP অনুপাত বাড়াতে হবে। গত কয়েক বছর সরকার এটি পারেনি এবং সেজন্যই মনে হয় এখন সরকার একটি সহজ পথ বেছে নিয়েছে। অর্থনীতিবিদ MM আকাশ বলছেন, এভাবে ভ্যাট ট্যাক্স বাড়ানোর বিষয়ে সরকারের লোকজন একমত হলেন কিভাবে, সেটাই আশ্চর্য হওয়ার মতো একটা বিষয়। অবশ্য ভ্যাট বা কর বাড়ানোর সরকারি উদ্যোগের বিষয়ে গত 2রা জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না। তখন তিনি বলেছিলেন যে জরুরি পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করা হয়েছে। এখন আমরা জানব কোন পণ্য বা সেবায় বাড়ছে ভ্যাট। বৃহস্পতিবার রাতে 2টি অধ্যাদেশের মাধ্যমে শুল্ক ও কর বাড়ানো হয়েছে শতাধিক পণ্য ও সেবায়। মূলত আমদানি, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর, ভ্যাট, সম্পূরক ও আবগারি শুল্ক বাড়িয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এর ভ্যাট বিভাগ শুক্রবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করার কারণে নতুন অধ্যাদেশ সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, জামা কাপড়, রেস্তোরাঁর খাবার, ঔষধ, মিষ্টি ফলের রস ও LP গ্যাস সহ অনেক খাতেই মানুষের খরচ বেড়ে যেতে পারে। অধ্যাদেশের মাধ্যমে এভাবে শুল্ক হার বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি বা DCCI। সংগঠনটি বলেছে, সরকারের এমন সিদ্ধান্তের কারণে উৎপাদন ব্যয় বেড়ে পণ্যের মূল্য বাড়বে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ কমবে। পরিস্থিতি মোকাবেলায় IMF এর শর্ত অনুযায়ী শুল্ক বা ভ্যাট এভাবে না বাড়িয়ে সরকার আর কি পদক্ষেপ নিতে পারত জানতে চাইলে অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন, সরকার প্রত্যক্ষ কর বাড়ালে এবং কর ফাঁকি রোধে উদ্যোগী হলে সাধারণ মানুষের ওপর এ চাপ তৈরি করতে হতো না। এখন সুযোগ ছিল TIN নম্বরধারীদের রিটার্ন সাবমিট নিশ্চিত করা এবং করযোগ্য যারা করের আওতার বাইরে আছেন তাদের করের আওতায় নিয়ে আসার। কিন্তু সেই কাজে উদ্যোগী না হয়ে সরকার সহজ পথ বেছে নিয়েছে। যদিও কিছু ক্ষেত্রে সরকার ব্যয় সাশ্রয় করা এবং উন্নয়ন পরিকল্পনায় কাটছাট করার সিদ্ধান্ত নিয়েছে, তারপরও শুল্ক ও কর বেড়ে যাওয়ায় অনেক পণ্যের দাম বেড়েছে বা বাড়বে। এর ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরেকজন অর্থনীতিবিদ MM আকাশ মনে করছেন, সরকার এভাবে ঢালাওভাবে শুল্ক কর না বাড়িয়ে সম্পত্তি কর বাড়ালে সাধারণ মানুষের উপর চাপ বাড়াতে হতো না। নানা রকম সম্পদের ওপর কর দেয়া যেত, যেমন একাধিক বাড়ি বা গাড়ির ক্ষেত্রে কর পুনর্বিন্যাস করতে পারত। সম্পদের মাত্রার ওপর ভিত্তি করে করের স্ল্যাব নির্ধারণ করা যেত। দুর্নীতিবাজ যাদের সম্পদ জব্দ হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেগুলোকে ব্যবহার করা যেত। এতে করে বৈষম্য কমত, দুর্নীতি দমন ও লুটপাটকারীদের শাস্তির কর্মসূচি অগ্রসর হতো এবং মূল্যস্ফীতিতে কোনো বাড়তি চাপ পড়ত না। BBC বাংলাকে বলছিলেন তিনি। MM আকাশ মনে করেন, সরকার অন্তর্বর্তীকালীন হওয়ায় দীর্ঘ
দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তারা নিতে পারছে না, ফলে তাদের এসব সিদ্ধান্তে জন অস্বস্তি বাড়ছে। তাদের উচিত এখন জনগণকে স্বস্তি দিতে সংস্কার কাজগুলো শুরু করে ক্ষমতা নির্বাচিত সরকারকে হস্তান্তর করা। এদিকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট ট্যাক্স বাড়ানোর ঘোষণার তীব্র সমালোচনা করেছে।